আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কি আলোচনা। জানিয়ে দেব ইউক্রেন জুড়ে এবার বিমান হামলা সতর্কতা জারি। এরপরে রয়েছে ইয়েমেনের 2 বন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 3। সর্বশেষ জানিয়ে দিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কির আলোচনা। ব্রাসেলসে সফরে গিয়ে ইইউ শীর্ষ বৈঠক নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই আলোচনায় ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সেনা মোতায়েন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি। ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন, তবে তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। আমরা মনে করি শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার। চলতি বছরের গোড়ার দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাক। ইউরোপীয় অন্যান্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা বিবেচনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি কিয়েভ সফরে ইউক্রেনকে আগামী বছরে আরও সহায়তা প্রদানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ইউক্রেনে একটি ছোট ব্রিটিশ সেনা মেডিক দল প্রশিক্ষণ প্রদান করছেন। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্যান্য সদস্যরা ইউক্রেনে সেনা পাঠায়নি, তবে অস্ত্র সরঞ্জাম সরবরাহ করছে। হিলি কিয়েভকে 225 মিলিয়ন পাউন্ডের অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে আরও ড্রোন, আর্টিলারি শেল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু তিনি বলেন, তিনি ইউক্রেনকে আগামী বছরের জন্য সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে আরও অস্ত্র সরবরাহ এবং আরও প্রশিক্ষণ ও রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা। এদিকে ইউক্রেন জুড়ে বিমান সতর্কতা জারি। দেশ জুড়ে আজ বিমান হামলা সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। কেননা আসন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছে কিয়েভের বিমান বাহিনী। এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর এক টেলিগ্রাম পোস্টে কেন্দ্রীয় ইউক্রেনীয় শহরে থাকার কথা উল্লেখ করেছেন, ক্রিবিরি, লুকিয়ে পড়ো, দক্ষিণ দিক থেকে একটা ক্ষেপণাস্ত্র তোমার দিকে আসছে। এছাড়া পোস্টে উত্তর চেরনিহিভ অঞ্চল, মধ্য পোলতাভা অঞ্চল এবং দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে বলে সতর্কতা জারি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল। এই সতর্কতা এমন সময় জারি করা হলো যখন ইউক্রেন বলছে তারা প্রায় 3 বছরের যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে তাদের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে এবং ফ্রন্টলাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত কারখানা এবং জ্বালানি কেন্দ্রগুলিকে আঘাত করেছে, এবং তার একদিন পরপরই সতর্কতা জারি করা হলো। এদিকে রুশ সামরিক বাহিনী কিয়েভের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগ এনেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তারা এর জবাব দেবে। এদিকে ইয়েমেনের 2 বন্দরে ইসরায়েলের বিমান হামলা, নিহত 3। ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দর হোদেইদাহ শহরে রেড সি বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার এই বিমান হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত সম্প্রচার মাধ্যম আল মাসিরাহ বরাতে এএফপি জানিয়েছে, সানার বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি হোদেইদাহের পাওয়ার প্লান্ট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল মাসিরাহ বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন, বিমানবন্দরে 2 জন এবং রেড সি বন্দরে 1 জন নিহত হয়েছেন। হামলায় আরও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের সাংবাদিক হোসেইন আল বোখাইতি আল জাজিরাকে বলেছেন, রাজধানী সানার বিমানবন্দরে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এই প্রসঙ্গে আইডিএফ বলছে, হুতিরা ইরানের অক্ষের একটি কেন্দ্রীয় অংশ।
আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ লক্ষ্য করে তাদের আক্রমণ এই অঞ্চলে এবং বিস্তৃত বিশ্বকে অস্থিতিশীল করে চলেছে। বৃহস্পতিবার চালানো হামলাগুলো ইয়েমেনের হেরিয়াজ এবং রাশ কানাতিব পাওয়ার প্লান্ট স্টেশনের পাশাপাশি হোদেইদাহ, সালিফ এবং রাশ কানাতিব বন্দরে সামরিক অবকাঠামোতে আঘাত করেছে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি করে বলেছেন, আমাদের সেনাদের হুতির অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি, কারণ যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এর আগে গত শনিবার গাজায় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। তেল আবিবের একটি পার্কে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয়। এতে অন্তত 12 জন ইসরায়েলি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এই ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতি গোষ্ঠী। ওই ঘটনার পর থেকে পাল্টা জবাব দিতে ইয়েমেনকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী একত্রিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করার ঘোষণা দিয়েছেন। নতুন সিরিয়ান প্রশাসনের এক বিবৃতিতে জানিয়েছেন, আল সারা অর্থাৎ জোলানি এবং 6টি বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের মধ্যে একটি বৈঠকে সকল গোষ্ঠীর বিলুপ্তি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তাদের একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ ওই চুক্তির অংশ নয়। প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির গত সপ্তাহে বলেছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করা হবে, যেখানে সাবেক বিদ্রোহী গোষ্ঠী এবং বাশার আল আসাদের সেনা থেকে পালিয়ে আসা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কে প্রবেশের পর বিভিন্ন অঞ্চলে নিজেদের বলে দাবি করতে শুরু করেছিল, যার কারণে আসাদ সরকারের পতনের পর এটি সম্ভবত সিরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। এর আগে আল সারা প্রতিশ্রুতি দিয়েছিল দেশে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর হাতে অস্ত্রশস্ত্র সহ সব ধরনের অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তিনি পশ্চিমা কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন, হায়াত তাহরি আল শাম এইচটিএস কোনো ধর্মীয় সংখ্যালঘুকে দমন করবে না এবং পূর্ববর্তী সরকারের সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। নিজ পরিবারের কয়েক দশকের শাসনের অবসান ঘটিয়ে সিরিয়া থেকে আসাদ পালিয়ে গেলে গত 8ই ডিসেম্বর দামেস্কো নিয়ন্ত্রণে নেয় আল সারা। বর্তমানে তার অধীনে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার মেয়াদ 3 মাসের মতো হতে পারে। এদিকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরের একদিন পর সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন, কাতারের অবস্থান স্পষ্ট, নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়া প্রয়োজন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, গত 1 বছরে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান কোনোভাবেই দুর্বল হয়নি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক সময় সিরিয়ান তেহরান সমর্থিত আসাদ সরকারের পতনকে ইরানের বড় পরাজয় বলে মনে করছে বিশ্লেষকরা। এছাড়া লেবাননের হিজবুল্লাহ এবং গাজা শাসিত হামাসের উপর ইসরায়েলের সামরিক আঘাত তো আছেই। বিশেষ করে হামাসের নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মতো মিত্রকে হারিয়েছে ইরান। এছাড়া ইরানের মাটিতে ইসরায়েলি হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় তেহরান। একদিকে ইসরায়েলের আগ্রাসন, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা। এরপর পেজেশকিয়ানের ভাষ্য, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়নি।